ঘোষকে প্রণাম জানাই। তারপর খুব সংক্ষেপে কয়েকটি কথা বলব। আসলে বিশেষ জরুরি কাজে আমাকে বেরিয়ে যেতে হবে, আমি বলতে চাইছিল না। সঞ্চালক অভিজিৎ আমার নাম ঘোষণা করেছেন। আমি শঙ্খ ঘোষকে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে লিখেছি, যেটা এনাকেও বলছিলেন যে ছাত্র অবস্থায় শঙ্খ ঘোষের লেখা পড়েছি। লেখা পড়ে সেই লেখা দিয়ে ছাত্রদের পড়িয়েছি। তখন শঙ্খ ঘোষকে চিনছি একবার। আমি যখন ছাত্র এবং কলেজে পড়াতে শুরু করি, তখন আমার শিক্ষক ছিলেন অধ্যাপক সত্যজিৎ চৌধুরী এবং এই কলেজে শিক্ষকতা করতেন প্রদ্যুম্ন ভট্টাচার্য। আমি তাদের কাছে বারবার স্যারের কথা, শঙ্খ ঘোষের কথা শুনেছি। সত্যিকেও মাঝে মধ্যে বলতেন যে শঙ্খ আমার বাড়িতে এসেছিলেন, উনি নাম করে বলতেন শঙ্খ। মাঝে মধ্যে ইচ্ছে হতো যে স্যারের সাথে একটু দেখা করে আছি, কিন্তু একটা অসম্ভব রকমের শরীর বা ভয়ের কাজ করত। পরবর্তীকালে বঙ্কিমমোহন গবেষণা কেন্দ্রের সাথে যখন যুক্ত হই, তখন কোনো সংবাদ দিতে, বই পৌঁছে দিতে বা কোনো খোঁজখবর নিতে স্যারের সাথে দেখা করেছি, সাহিত্য পরিষদে দেখা হয়েছে এবং নিঃসংকোচে বলতাম যে আপনাকে স্যার কাছে আসতে ভয় লাগে। আমাকে জিজ্ঞাসা করতেন শরীরের খবর, আমি সমস্ত খবর জায়গায় যতটা লিখা বলতাম, কিন্তু খবর দিতাম। এবং আমি সত্যিভাবে ছাত্র বলেই হয়তো আমি ছাত্র সুলভ একটা স্নেহ আমি তার কাছ থেকে পেয়েছি, কিন্তু স্যারের সাথে নিবিড়ভাবে পরিচিত হয়েছি সাহিত্য পরিষদের সম্পাদক হওয়ার সূত্রে। 5 বছর আমি যখন সাহিত্য পরিষদের সম্পাদকের দায়িত্ব পালন করি, তখন নানাবিধ কারণে ভাগ্যচক্রে আমি অনেকগুলো নতুন কাজ করার সুযোগ পাই। যার মধ্যে একটা হচ্ছে শঙ্খ ঘোষের আনুকূল্যে আমরা নির্মাণ চট্টোপাধ্যায় অর্থ আমরা এখানে পাই এবং আগে বিভিন্ন সামগ্রী পাই। নির্মাণ চট্টোপাধ্যায় কোচিং পরিষদের একটি কমিটি আছে, এখানে কবিরবাবু আছেন, সৌমিয়া আছেন, স্যার ছিলেন এবং বছরে একাধিকবার আমাদের মিটিং হতো। প্রথমে আমাদের সাহিত্য পরিষদে হতো, পরে স্যারের বাড়িতে আমরা যেতাম। অন্য কম কথা বলতেন, স্যারের পাশে বেশি কথা বলতেন না। সৌমিয়ার সাথে আমাদের প্রচন্ড বিতর্ক হতো। আমি যেতাম, সভাপতি হিসেবে বাড়িতে ছিলেন, রমেন গেছেন, আমাদের যারা কোষাধ্যক্ষ যখন যে থাকতেন গেছি, স্যার কথা কম বলতেন, বিশেষ করে শেষের দিকে তো কথা বলতে অসুবিধা হতো বলে খুব আস্তেই কথা বলতেন। এই বিতর্ক যখন চরম পর্যায়ে পৌঁছয়, তখন একটি কি দুটি বাক্যে অল্প কথায় তিনি আমাদের মীমাংসা করতেন এবং সম্ভব বলেছেন, মানে এটা আমাদের কাছে একটা শেষ কথা। আমরা সুন্দরভাবে এই কাজগুলোকে করে যেতে পারতাম। পরিষদের যে উন্নয়ন, নতুন পার্টি একটি কেনা হয় টালা পার্কে, আমাদের পাশে একটি জমি কেনার চেষ্টা করেছিলাম। শঙ্করবাবু জমি চলচ্চিত্র এবং বিল্ডিং ডেভেলপমেন্ট কমিটির একজন সদস্য ছিলেন, মন্ত্রী সাধারণ পান্ডে ছিলেন, সাধারণ সাহা ছিলেন, যাদবপুর বিশ্ববিদ্যালয়, কলকাতা কর্পোরেশন এবং আমাদের সাহিত্য পরিষদে
আমরা যখন বিভিন্ন কাজ করতে যেতাম, দেখতাম যে এই কবি দার্শনিক মানুষটি বৈষয়িক ব্যাপারেও কিন্তু আমাদের যথাযথ পথ নির্দেশ করতেন। বাস্তবিক সম্ভব না থাকলে আমরা কিন্তু চালাতে তার সঙ্গে বঙ্গবন্ধের বাড়িটি কিনতে পারতাম না। এবং যে সমস্ত শব্দ ইত্যাদি তৈরি হয়েছে সবগুলো স্যার দেখেছেন এবং এই ঘরে এখানে বসেও উনি সভা চালিয়েছেন। আর তাছাড়া সাহিত্য পরিষদে যেটা 25 পরিষদ আছে তারও তিনি সদস্য। এবং আমরা যখন 10 কোটি টাকার একটি গ্র্যান্ট পাই, সেগুলোকে বিভিন্ন খাতে খরচ করতে গিয়ে আমার উচিত পরিষদে আমাদের অনুমতি নিতে হতো। আমরা পরিষদের পক্ষ থেকে আমরা গেছি স্যারের বাড়িতে, শেষের দিকে সভা করেছি, উনি আমাদের অভিভাবক হিসেবে কাজ করেছি। কিন্তু সাহিত্য পরিষদের স্যার এসছেন অনেক আগে, আমি ঠিক সালটা বলতে পারবো না। স্যারের লেখা যেটা কম্পিউটার বলছিলেন, বৌদ্ধ লেখাটা আমার কিন্তু কবিতার চেয়েও অনেক বেশি আকর্ষণ করে, কারণ সহজে বোঝাই যায়। এবং যেহেতু কবির হাতের লেখা গদ্য, সেই গদ্যগুলোকে সীমিত বাক্যে একটা বিষয়বস্তুকে তুলে ধরার বা প্রকাশ করার ক্ষমতা কিন্তু সম্ভব আছে। এবং সেখানে উনি সাহিত্য পরিষদের সম্পর্কে অনেকগুলো নাম, অনেকগুলো ব্যক্তির কথা উল্লেখ করেছে। এখন সব অনেক বল হয়, এখন সব অনেক ওইটা না, অনেকে তিনি আমাদের এখানকার যে অত্যন্ত প্রেস্টিজিয়াস যে পাবলিকেশন ভারতবর্ষ, তার কর্মকাণ্ডের কথা উল্লেখ করেছেন। আমি আগে দুটো নাম বলেছি, একটা হচ্ছে প্রদ্যুম্ন ভট্টাচার্য। আমি স্যারের গদ্যের 9টা ভলিউম আমি দেখেছি, জানি না তারপরে বেরিয়েছি কিনা, 9টা ভলিউম আমার কাছে আছে। তাতে প্রথম দিকে যে কথাগুলো, তার একটা যুগের ইতিহাসকে তিনি তুলে ধরেছেন। কখনো রেজাল্ট করিমের কথা বলছেন, কখনো সিটি কলেজের বিভূতি চৌধুরীর কথা বলছেন, কখনো উল্লেখ করছেন প্রেসিডেন্সি কলেজে যাদের কাছে পড়েছেন সেই সমস্ত শিক্ষক অধ্যাপকের নাম। এই বলতে বলতে সেই যখন প্রদ্যুম্নদার কথা, প্রদ্যুম্ন ভট্টাচার্যের কথা উল্লেখ করলেন, অনেকবার আছে প্রদ্যুম্নদার কথা, ত্যাগের কথা আছে। সেখানে উনি সাহিত্য পরিষদের ভারতবর্ষ কিভাবে প্রকাশিত হয়েছিল সেই সম্বন্ধে বক্তব্য করলেন। এবং সেই কমিটি ছিলেন কারা, মাথার উপর ছিলেন সুকুমার সেন, সুমতি চট্টোপাধ্যায়, রমেশ মজুমদার, শশীভূষণ দাশগুপ্ত, আবশ্যই দায়ী, এরকম বিভিন্ন মানুষ। আর বলছেন যে সক্ষম কর্মী হিসাবে আমরা সহসম্পাদক ছিলাম 4 জন। একজন স্যার নিজে, সত্যজিৎ চৌধুরী, প্রদ্যুম্ন ভট্টাচার্য এবং দেবজ্যোতি দাস। এবং এই বিরাট মাপের মানুষগুলোকে সামলাতে গিয়ে কি করে তাকে বিপন্ন হতে বিস্তৃত উত্তরণ আছে। এবং নির্মল বসু সম্বন্ধে সুন্দর আলোচনা করছে। নির্মল বসু আলোচনা করতে গিয়ে বলছেন, আমরা উপরের ঘরে বসে যখন কাজ করছি, এটাই হচ্ছে কবি লেখার মধ্যে হঠাৎ দেখতাম যে সুদান সুন্দর স্বাস্থ্যবান একজন পুরুষ হাজির, তিনি হচ্ছেন নির্মল বসু। কয়েক কথা পরেই জানা গেল যে নির্মলবাবু আসছেন না, বাড়িতে গেলাম। তিনি শয্যাশায়ী, কয়েকটা বইয়ের রূপ দেখছেন, তিনি অসুস্থ, ক্যান্সারে আক্রান্ত হয়েছে। এরপরে দায়িত্ব পালন করেছেন, ভারতবর্ষ বেরিয়েছে, আমরা তারপরে সেটাকে রিভাইভেশন করতে পারিনি, পুনর্মনস্থিত করেছি। তিনি আমাদের এখানকার প্রতিষ্ঠার লোকের দায়িত্ব পালন করেছেন, সভাপতির দায়িত্ব পালন করেছেন। সংগ্রহ লেখায় 2 বছর বয়সে একটা অভিজ্ঞতার কথা বলতে গিয়ে মানিক বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে বলেছেন। বলছেন যে একদিন মানিক বন্দ্যোপাধ্যায়কে তাদের পাঠ্যচক্রে বক্তৃতা করার জন্য আমাকে পাঠানো হলো। কেউ যেতে চায় না, বাড়িতে গিয়ে দেখি দরজায় ধাক্কা দিয়ে মানিকবাবু বাজার করতে গেছে।
ফুটে দিচ্ছেন যে একজন লেখক বাজার করছেন আমাদের মতো সাধারণ মানুষ, এটা ভেবে আমি অবাক করলাম। তারপর যখন দেখলাম যে একটা লুঙ্গি পরে হাতে বাজারে ব্যাগ নিয়ে ঘরে ঢুকলেন, এরপরে নিশ্চিত লেখাপড়া করে দেখবেন অনেক বইগুলো নামগুলো সুন্দর বলা যাবে না। আমি অবাক করলাম, এরাও তাহলে আমাদের মতো যুগের মানুষ। ঠিক এই অনুভূতিটা কিন্তু আমারও তো সম্পর্ক সম্বন্ধে হয়। এই সত্যিকে এই জগতে আমাদের ধরা ছোঁয়ার মধ্যে মানুষ। আমি আর একটা কথা বলে শেষ করছি। মহাশ্বেতা দেবী সম্বন্ধে দিক থেকে বলছেন, আদিবাসীদের সমাজে তিনি গিয়ে মিশেছেন এবং নিজেকে ছড়িয়ে দিয়েছেন আদিবাসীদের মধ্যে। মহাশ্বেতা দেবীর ঘরটা খুব বড় নয়, কিন্তু ছোট্ট ঘরে তার ঐরাজ্যে, ভাষাটা অনেক সুন্দর, আমি আমার মতো বলছি, ঐরাজ্যে দেখা গেল যে সমস্ত আদিবাসীরাই সেই ঘরের মধ্যে পৌঁছে। একটি জায়গা তার বইতে দিচ্ছেন যে বই থেকে রেডি হচ্ছে, একটি মেয়ের নাম উল্লেখ করলেন, তার নিজেরই মেয়ে, একে বলেন আর রোববার, তোমার রোববারের সভা তুলনায় করতে হবে। সেখানে তিনি বলছেন যে জানি অনেক নতুন কবি আসে, নতুন ছেলেমেয়েরা আসে, যেটা আপনি বাবু বলছিলেন যে এদের সাথে খানিকটা ভাব বিনিময় করা যায়। অর্থাৎ মহাশ্বেতা যেমন দেবী যেমন তার ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়েছিলেন সমস্ত আদিবাসী সমাজকে বাংলা সাহিত্যে, আমার মনে হয় না যে যারা সামান্য সাহিত্য চর্চা করেছে তারাও সেখানে প্রবেশ করেনি। আমার মতো লোক সেখানে গেছে। আমরা স্যারের অভাব ভীষণভাবে অনুভব করছি। মাথার উপর থেকে উদ্যোগ চলে গেলেন 4 বছর দূরে, যিনি নিজেকে কখনো বিক্রি করেননি, কখনো রাজনৈতিক মতাদর্শের কাছে গিয়ে দিয়ে ব্যক্তি স্বার্থ সিদ্ধি করেননি। আমরা সন্ত ঘোষকে চিরকাল স্মরণ করবো, আমরা থাকি বা না থাকি, বাংলার ইতিহাস তাকে স্মরণ করবো, সাহিত্যিক পরিষদও তাকে স্মরণ করবো। নমস্কার। আমি আমার মাস্টারমশাই সম্পর্ক সম্পর্কে বলছি। এই সম্পর্কই আমার পক্ষে মান্য ঘটনা নয়, আমার সেই যোগ্যতা আছে বলে আমি মনে করি না। আমার মাস্টারমশাই এবং তার পরবর্তীকালে তার সঙ্গে তার বাড়িতে আমার পরিবারের সঙ্গে সব মিলিয়ে আমার একটা দীর্ঘদিনের সম্পর্ক তৈরি হয়েছে। আমার আরেকজন মাস্টারমশাই এখানে উপস্থিত আছেন, নাগেশ বাবু। প্রশ্ন হল যে স্যারের সান্নিধ্যে দেখেছি এবং স্যারের বিরাট কর্মকাণ্ড, কর্মপরিধি তাকে কাছ থেকে দেখার একটা সৌভাগ্য হয়েছে। কতটা কি শিখেছি বা শিখতে পেরেছি সেটা ব্যক্তিগত যোগ্যতার প্রশ্ন। কিন্তু একটা কথা বলতে পারি যে আমার সামান্য যেটুকু বয়স, আমার জীবন দশায় আমি কখনো এত কাজ এবং এত ধরনের কাজ এবং এত মানবিকভাবে কাজ করার কোনো ব্যক্তিত্বকে আমার সামনে দেখি। স্যারের কাছাকাছি থাকলে যেটা হয়, স্যারকে নকল করার একটা প্রবণতা, চেষ্টা, প্রয়াস তৈরি হয়। এরকম হওয়া যায় না, হওয়া যায় না। কারণ হচ্ছে যে একই সঙ্গে একজন মানুষ এতগুলো কাজ করে পড়ে, আমি আজ পর্যন্ত সেটা বুঝে উঠতে পারিনি। আমি জানি না যে হয়তো আজ থেকে 50 বছর পরে এরকম কোনো গবেষণা হবে কিনা যে উনি একজন মানুষই ছিলেন।
লেখালেখি তো বটেই, কবিতা তো বটেই, প্রবন্ধ বটেই, ছোটদের জন্য লেখাবদ্ধ, তার সঙ্গে সঙ্গে রবীন্দ্র চর্চা, এত মানন্দ রবীন্দ্র চর্চাকারী। আমার বয়স কম বলতে আমি বলছি না যে আমার আমার যেটুকু যা বয়স তাদের পুরোগুলো দেখিনি বলতে দুটো দিকের কথা আমি বলবো। রবীন্দ্র চর্চার ক্ষেত্রে স্পষ্ট করে একটা কথা বলতে চাই যে কোনো প্রশ্ন শুধু আমি বলে নয়, কিন্তু এটা আমি খুব স্পষ্ট করে বলে দিতে চাই আজকে যে স্যারের কাছে হয়তো সারাদিনে এমন অনেক কপাল পাওয়া যে হয়তো সকাল 10:30 থেকে আমি স্যারের কাছে আছি, রাত্রি 10টা অবধি ধরা যাবে। আমি খুব জোর দিয়ে বলতে পারি, আমি তাদের নাম বলছি না, কিন্তু সারাদিনে তিনি প্রশ্ন প্রায় ধরুন গড়ে 2টা প্রশ্নের জবাব দিতেন রবীন্দ্রনাথ বিষয়ে, আর অন্যান্য বিষয় দিতেন সেগুলোর কথায় পরে আসছি। কিন্তু এই জবাব দেওয়ার বিষয়ে আমরা লক্ষ্য করতাম যে দুভাবে জবাবটা হতো। একটা হচ্ছে ওখানে বসে ইনস্ট্যান্টলি যেসব সাল, তারিখ, লাইন, শব্দ মুখস্থ বলতেন, সেটা একটা অপার্থিক ব্যাপার। আর কিছু কিছু জিনিস থাকতো যেটা একবার আমায় বলেছিলেন, না দেখিয়া নিজের নয়নে বিশ্বাস করো না বলে গুরুর বচনে। আমি বললাম তার মানে রবীন্দ্রনাথের জন্মসাল মৃত্যুসাল লেখা লিখছ কোথাও একবার একটা বই বার করে দেখে নিল, কেননা মনে রেখো যে অতিরিক্ত আত্মবিশ্বাস লেখককে অধিকাংশ সময় ডোবায়। এবং এটা খুব কম মূল্য বলে দিলেন। তো আশ্চর্য বিষয় হলো এটা ফোনটা রেখে উনি চলে যেতেন এবং আমরা জানতাম কোথায় কি বই থাকে, কি ধরনের বই থাকে, সেটা বার করতে করে দেখে আমরা রেখে দিতেন। আমি নিঃশব্দে তাকে বুঝতাম যে উনি কি বললেন। উনি একবার দেখে নিলেন, যা যা বললেন সেটা মিলিয়ে দেখে দিলেন যে কি বললেন কিনা, কিন্তু বললেন যখন সেটা আমি মুখ দিয়ে বললেন। এবং কোনোদিন আমি দেখিনি যে আবার ওকে ফোন করে তিনি কথাটাকে সংশোধন করছেন। এই কথাটা যে শুধুমাত্র রবীন্দ্রনাথ সম্পর্কে অনেক বেশি আমরা দেখলাম, কিন্তু পাশাপাশি এটাও মনে রাখতে হবে মোটামুটি ভাবে 20 শতকের কবিদের বিষয়ে বিশেষত প্রচুর প্রশ্ন আসতো। এমনকি আবার বলছি, আমি নাম বলবো না, এমনকি কোনো কোনো 30-এর সালভাংশ কবিদের পরিবার থেকেও অনেক সময় ফোন করতে দেখেছি। এখন চোখের সামনে বুঝতে পেরেছি তারা কে ফোন করছেন বা কি হয়তো নামটা বলেছেন, আমরা বুঝতে পেরে গেছি। তার বিষয়ে তথ্য চেক করবার জন্য বা একটা তথ্য জানার জন্য একমাত্র উৎস হচ্ছে স্যার। এরকম একটা মানুষ। অন্য সব কথা লেখা লিখি কবিতা এসব বিষয়ে আমি কথা বলছি না, শুধু বলি যে স্যারের কাছে আরো অনেক কিছু দেখেছি, শেখার চেষ্টা করেছি। তার মধ্যে একটা হল প্রুফ দেখা। তো ভাবতে পারবেন না যে উনি মাপের একজন কবি, মাপের একজন মানুষ, কিন্তু কত মাইন্যুটলি প্রুফ দেখতেন। আর তার 90% অন্যের বইয়ে, বিশেষত তরুণ কবিদের বইয়ে। আমি অনেক সময় বলতাম যে ওই বইটা আপনার বেরোচ্ছে না, এবারে মেলায় বলতেন যে এই কাজগুলো তো শেষ করতে হবে। কিছুই না, একেবারে তরুণ কবি, মানে ধরা যাক 9-এর দশকের শেষে দিকে যারা লিখতে এসেছে বা 9-এর দশকের গোড়া থেকে যারা লিখতে এসেছেন, বা একেবারে যাকে আমরা কিতাবী ভাষায় 0 দশক বলি, দশক এসব করার কোনো মানে নেই, সময়কালকে বোঝানোর জন্য তাদের পাণ্ডুলিপিগুলোকে সাজিয়ে দিতেন, তাদের পাণ্ডুলিপি সাজিয়ে প্রুফ হয়ে গেলে সেগুলো দেখতেন। কিছু কি মানতাম যখন, তখন কিছু কিছু কথা বলে শেখাতেন যে প্রুফ দেখা যে শুধু বানান দেখা বা জ্যোতিচিহ্ন দেখা তাই নয়, তার আরো কতগুলো বিষয় আছে। ছাপাছাপি বিষয়ে তার প্রগাঢ় জ্ঞান ছিল। অনেক সময় অরিজিৎদার সঙ্গে স্বপন মজুমদার মশাই, আমাদের আরেকজন মাস্টার মশাই, স্বপন মজুমদার, অরিজিৎ কুমার, এদের সঙ্গে ও ছাপাছাপি মুদ্রণ অনেক সময় কথা বলে।
তো বসে শোনবার মতো। আর রবিবারের যে আড্ডা, সেই আড্ডায় আমি যে খুব গেছি তা নয়, গেছি, কিন্তু আমার যাওয়ার সময়টা ছিল একটু অন্য সময়, হয়তো একটু বেশি গভীর রাতে। তো সেখানেও গভীর রাত হোক, সন্ধ্যে হোক, মানে ওর কাছে যারা আসতেন তারা অনেক কথা বলতেন, আর স্যার তাদের সঙ্গে এক ধরনের আড্ডা দিতেন। সেই মানুষগুলো তারা অনেকেই, মানে বেশিরভাগই আজকে আর নেই, কিন্তু সেই কথোপকথনগুলো যদি কেউ মন দিয়ে শোনে, তাহলে আমার মনে হয় যে একেবারে অজ্ঞ, আমার মতো কোনো বিষয়ে খুব একটা কিছু বিশেষজ্ঞতা নেই, সেও অনেক কথা জেনে যাবে, অনেক বিষয় সম্পর্কে তার আগ্রহ বাড়বে, বাড়ি ফিরে এসে 5টা বই দেখতে ইচ্ছে করবে। কেননা যে ধরনের গভীর কথাবার্তা হতো, আর উনি আমাদের, আমি যখন আমরা শেষ বছর যখন উনি 92 সালে অবসর নিলেন, আমি হচ্ছি শেষ তার অবসরের বছরের ছাত্র, এমএ করেছি 92 সালে। তো 92-এ এমএ ব্যাচ যারা, আমরা বৈনাথরা, আমাদের আরেকজন দাদা যাদবপুরে, বৈনাথরার সঙ্গে আমরা কথা বলে একটা ক্যামেরা নিয়ে আসা হয়েছিল। উনি বলেছিলেন আমি ক্লাস দেব না, একটা টেপ করবার, ওকে না জানিয়ে টেপ করার সাহস আমাদের কোনোদিন হয়নি। যদি একটু আগে বলতেন না তখন বাবু যে বেশি কথা বলতে অনেক বাবু, এটা সম্ভব ছিল না, সম্ভব নয়। তো ওকে জিজ্ঞেস করলে যেটা হতো, কোনো টেপ নেই, কোনো রেকর্ডিং কিছুতেই রাখতে দিতে চাইতেন না। এটা আমি অনেকবার তর্ক করার চেষ্টা করছি, তাহলে পানি হয় রাখতে দিতেন না, ফলে সেগুলো কোনো কোথাও কিছু নেই। তার কাজ করাও একটা বিরাট অভিজ্ঞতা, তার কাছাকাছি থাকা একটা বিরাট অভিজ্ঞতা, এবং তার তিনি কতগুলো কাজে খেলতেন। এই পরিষদের শক্তি চট্টোপাধ্যায় চলে যাবার পর বিরাট একটা আলোচনা সভা এবং একটা কবিতা পুরস্কারের প্রদর্শনী হয়েছিল। স্যার আমাকে নিয়ে এসেছিলেন, যাদবপুরে নানা কাজে স্যার খেলতেন। এই প্রতিষ্ঠান সম্পর্কে তার একটা আলাদা আবেগ ছিল, বিভিন্ন লেখায় তো আছেই। আমাদেরও কিন্তু বারবার উনি বলতেন যে পরিষদ যে কোনো কাজ, পরিষদ সম্পর্কে আমরা এত উদাসীন কেন, আমরা কেন পরিষদের কোনো ব্যাপারে দায়িত্ব নিতে চাই না। নিমাই চট্টোপাধ্যায়ের যে পরিষদ, সেখানে অনেক কাঁধের পাশে আমাকে কেন বসালেন, সেও আমার কাছে রহস্য। যাই হোক, সৌমিনবাবু এবং স্যার ছিলেন, আমিও আছি একদম, আমিও সৌমিনবাবু আছি, স্যার চলে গেছে। কিন্তু এই প্রতিষ্ঠান সম্পর্কে তো অপার দুর্বলতা ছিল, এবং এই প্রতিষ্ঠান নিয়ে আমাদের খুব বকাবকি করতেন। আমার সংশয়টা যোগ্যতা, আমি স্যারের কথা শুনেও খুব একটা কিছু ভবিষ্যতে ধারে কাছে করে আসিনি, আমি খুব কম জানি, সেটা ধরা পড়ে যাবে এই ভয়। আজকে এসে এই ঘর নিচে স্যারের সঙ্গে এতবার এসেছি এবং এত কথা হয়েছে, মন খারাপ লাগছে। একদম মেনে নেওয়া যায় না, স্যার নেই। আমার এটুকুই বলা, আমাকে আমার একটা অনেক রকমের থাকতে হয়, আমার জীবিকার একটা কাজে আমার চলে যেতে হবে, রোববার হলেও তার একটা মিটিং আছে, ওয়েব মিটিং। আপনারা আমার মার্জনা করবেন, আমার চলে যেতে হবে, এবং আমি বলার পরই চলে যাচ্ছি। স্যারের রোগ পরে পরে স্যার ভীষণ বিরক্ত হতেন এবং ভীষণ রেগে যেতেন। ধন্যবাদ দাদা এই ঘটনার সম্পর্কে যারা বললেন তাদের সবার মধ্যে থেকে আমি আবার নতুন করে অনেক কিছু পেলাম। আমি আসলে স্বচ্ছন্দ বলতে করছি না দুটো কারণে। এক তো আপনারা সবাই জানেন যে বাবা কিরকম ভাবে উচ্চিত বোধ করতো বলতে, বাবার কাছে আমি কিচ্ছু পাইনি, কিন্তু এইটা পেয়েছি প্রকাশ্য ভাবে বিষয়টা বলতে সবার সামনে আমার ভীষণ খুব ভালো লাগে। আর দ্বিতীয় কারণ হলো আসলে এখনো
মানে বাবা চলে গেছে প্রায় 1 বছর হতে চললো, কিন্তু এখনো ভেতর থেকে ওই চলে যাওয়াটা যেহেতু একটা বাস্তব বলে মেনে নিতে পারছি না, সেজন্য অতীত হিসেবে দেখতে কষ্ট হয়। মানে ওই কষ্টটার জন্য আমি বলতে পারতে ঠিক স্বচ্ছন্দ বোধ করছি না এখন। তবে আজকে এখানে এসে একটা ছোট্ট কথা মনে হচ্ছে, সেটা বলে যাই। অনেক একটু আমি বলছিল যে এই প্রতিষ্ঠানের সঙ্গে বাবার যে চোখ, আপনারা তো জানেনই, সবাই বাবার সাথে কাজ করেছেন, আমরা দেখেছি। কিন্তু অনেকে বলছিল যে এটা একটা সবকিছুর বাইরে সাহিত্য পরিষদকে বাবার একটা যে আলাদা জায়গা ছিল, আমিও সেটা খুব বুঝতে পারতাম আমার সীমিত কাজের পরিধির মধ্য দিয়ে। আমি 90 দশকের মাঝামাঝি যখন নিজের গবেষণার কাজ করছি, তখন দেশে বিদেশে অনেক লাইব্রেরিতে আর্কাইভসে কাজ করছি। সবই বাবার সাথে কথাবার্তা হতো, কি করছি, কি ধরনের জিনিসপত্র সন্ধান পাচ্ছি, জিজ্ঞেস করতো। কিন্তু আমি একটা অদ্ভুত লক্ষ্য করলাম যে যখন সাহিত্য পরিষদে কাজ করতে এলাম, তখন বাবার যে উৎসাহ, প্রায় একটা উৎকণ্ঠা, তুমি ঠিক মতো বই পেলে তো, কি কি পেলে, সব সংখ্যা আছে তো, ঠিক মতো মানে ভাবে কাজ বসে কাজ করতে কোনো অসুবিধা হচ্ছে না তো, আচ্ছা কি কি পেলে, এই যে জিনিসটা তখন আমার নিজেরও, আমার এখন এখানে বসে বসে মনে হচ্ছিল যে তখন আমি নিজেও মনে মনে হাসতাম যে সাহিত্য পরিষদ আমার কাছে একটা অন্য জিনিস, সেই কারণে এত খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞেস করছে। সাহিত্য পরিষদে বসেই আমি কিছু আশ্চর্য জিনিস পেয়েছিলাম। পরে সেটা এখন তো সমস্ত কিছু ডিজিটাইজ হয়ে গেছে, সুতরাং এখন অনেক জায়গা থেকেই সেটা অ্যাক্সেস করা যায়। কিন্তু আমি যখন কাজ করেছি তখন সেই ডিজিটাইজেশন হয়নি, সুতরাং সাহিত্য পরিষদে আমি যখন সেগুলো পেলাম, তার মধ্যে একটা বিশেষ বিষয় বাবাকে খুব আকৃষ্ট করেছে। আমি কাজ করছিলাম জাতীয়তাবাদের ভাবনা চিন্তা নিয়ে 20 শতকের প্রথম দিকে। তার মধ্যে বাঙালি মুসলমানের কথা আমার বিশেষ একটা অনুসন্ধানের বিষয় ছিল। পত্রিকার মধ্যে আমি অনেকগুলো কবিতা আবিষ্কার করি। সেই সময়কার বাঙালি মুসলমানদের বিভিন্ন সভা সমিতিতে কিছু কবিতা আকারে কিছু প্রকাশিত হয়েছিল, যার মধ্যে জাতীয়তাবাদী ভাবনার, বিভিন্ন ধরনের জাতীয়তাবাদী ভাবনার ধ্বনি প্রতিধ্বনি রয়েছে। যখন বাবাকে বললাম যে এই জিনিসগুলো দেখো কিরকম, তখন খুব অবাক হলো, আমি কবিতার কথা তো জানতাম না, ওইটা তো খুব নতুন রকম, তুমি আমাকে ভালো করে দেখাও কি কি পেয়েছো। আমি দেখালাম, বাবার কাছে কপি রেখে যেতে হলো। এতটাই বাবা আশ্চর্য হয়ে গেল আর ভালো করে দেখতে চাইলো যে কপিটা আমি রেখে গেলাম। তারপরে আমি ফিরে গেলাম, আমি আমেরিকা থাকতাম তখন, ফিরে গেলাম। ফিরে গিয়ে আমার মনে হলো যে বাবা যখন দেখিয়ে দিলেন এগুলো, তাহলে বাবাকে বলি না যে অনুবাদ করে দিই, বললাম তো অনুবাদ করে দেবে এই কবিতাগুলো, আমাকে তো ইংরেজিতে বইতে রাখতে অনুবাদ করতেই হতো, আমি তো তোমার মতো পারবো না, তুমি একটু করে দেবে। ভাবছিলাম যে আমাকে বলবে না না আমার সময় নেই, কিন্তু একেবারেই সেটা বললো না, প্রচন্ড উৎসাহ করে সেগুলো অনুবাদ করলো। পরে সেটা আমার বইতে প্রকাশিত হলো, বাবার অনুবাদগুলি। কিন্তু এই অনুবাদের মধ্যে আমি তখন আমেরিকা, বাবা কলকাতায়, এখান থেকে তখন একটা ফোন করতে কিরকম টাকা পয়সা রাখতে আপনাদের হয়তো খেয়াল থাকবে। এক একটা সময় হঠাৎ রাখছে বাবার ফোন, শোনো ওই শব্দটা মনে হচ্ছে ঠিক হয়নি, একটু ভাবো তো, আমার মনে হয় এইটার বদলে এটা লিখলে ঠিক হবে। একটা সামান্য শব্দ, মানে একটা বাংলা শব্দ, সেটা ইংরেজি একটা শব্দ হয়তো বাবা বসিয়েছে, তারপর মনে হচ্ছে যে না আরো আরো ক্লোজার, আরো 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 কাছাকাছি একটা কিছু যদি পাওয়া যায় তাহলে ভালো হয়। এমনকি এটাও আমাকে বলছে যে তুমি ভাবো, আমার মনে হচ্ছে আমার এটা ঠিক হচ্ছে না। আমি বললাম যে তুমি ভেবে পাচ্ছ না, আমি পাবো। তাকে বলে না না, তুমি তো অন্যান্য লেখাপত্রগুলো দেখছো, মানে তুমি নিজে ভাবো। তো আমি কিছু বলি, বাবা বলেছিল এবং বাবা সেই অনুবাদে থেকে গেছে। কিন্তু এটা একটা আশ্চর্য অভিজ্ঞতা আমার কাছে, যে কিরকম ছোট ছোট ব্যাপারে
প্রত্যেকটা পদক্ষেপে কতটা যত্ন এবং আন্তরিকতা এবং সৎভাবে কাজ করা যায়, কত কাজ বাবা করতো, কত রকম কিছুতে যুক্ত থাকতো। তার মধ্যে আমার গবেষণার কয়েকটা মাত্র কবিতা, তার কয়েকটা মাত্র লাইন, তার মধ্যে একটি শব্দ দুটি শব্দ, সেটাও কতটা গুরুত্বপূর্ণ ছিল বলে এতটা ভাবতে বাবা ফোন করতো। আজকে সাহিত্য পরিষদের পা দিয়ে থেকে এই কথাগুলি মনে হচ্ছে। এইটুকুই বলতে গেলে তো শেষ হবে না, বেশি কিছু বলবো না। নমস্কার। আবার বলতে পারি একটু আগে অর্কিড এবং ক্রিয়া ওরা বলেছে যে বেসার সঙ্গে সাহিত্য পরিষদের সম্পর্ক শুধু বিভিন্ন হৃদয়ের সম্পর্ক, সেটা আমি চোখে দেখছি। যখন ভারতবর্ষের কাজ শুরু হলো তখন আমি ছাত্র, এবারে ছাদে একটা ছোট্ট ঘর ছিল, সেইখানে বসে প্রদ্যুৎদা, সত্যজিৎদা, মেজদাই এসব কাজ করতেন। ওই কয়েকবার ওই খুব কারণে হয়তো আসতে পেরেছি, খবর দিতে বিভিন্ন মেজাইকে বলছে দিয়ে দিয়ে আসি সেই সব কারণে। তো তার আগে যে সম্পর্ক ছিল তা নয়, সাহিত্য পরিষদের সঙ্গে মেজার সম্পর্ক ছাত্র বয়স থেকে জানতাম, এবং পরিষদ সম্পর্কে একটা যে সম্মান আমাদের বাড়িতে দেখছি, সেটা অনেকটাই মেজার কাছে। পরবর্তীকালে আমার অল্প বয়স বেড়েছে, এখানে পড়তে আসতাম, পরে কিছু কিছু কাজও করতে পেরেছি। সেটা পরিষদ কেন আমাকে দিয়েছিলেন জানি না, আমার বেশি যোগ্যতা ছিল না, কিন্তু দিয়েছিলাম, করার চেষ্টা করেছিলাম। তাতে সবচেয়ে বেশি খুশি হয়েছে সেটা বুঝতে পারতাম, আবার বিরক্ত হয়েছে। আজকে সভা হওয়ার আগে পরিষদের অফিস রুমে যেটা সভাপতি সম্পাদকটা বসে, তো বাড়িটা জিজ্ঞেস করছিলেন যে সম্পাদক কি রেগে যেতেন? অবশ্যই, আমি যখন রাত্রে দেখিনি, কারণ আপনারা রাখতে পারেন, কিন্তু আমাকে সবসময় রাগে অবশ্যই রেখেছি। আসলে এতই ভুলভাল কাজ করতাম যে মেজদা আমাকে সবসময় খুব কঠোর শাসনেই রাখতেন। শুধু মেজদা না, মেজদার সঙ্গে নিজবতীয় আমাদের শাসনের মধ্যে গেছি। এখন যেটা অনুভব করি, যে শাসন করবার মতন যারা ছিলেন বাড়িতে, তারা তেমন কেউ নেই, করে যাচ্ছেন। সেই সব স্মৃতি নিয়ে আমাদের জীবনটা এখন বেঁচে থাকে। এইটুকুই এত বিলম্ব করে তোমাদের বোধ করিনি, আজকে এইখানে দাঁড়িয়ে যতটা বোধ করেছি। একদম ব্যক্তিগত স্তরে পরিচিত একজন মানুষের স্মৃতিচারণ করানোর যোগ্যতাও আমার মনে আর কি বলব। একটা কথা ভাবলাম, এই গত 1 বছর ধরে আমি অনুভব পেয়েছি, সেটা হলো এরকম একজন মানুষের একেবারে ঘরের মধ্যে ঢুকে বসতে পারা, সেটা তো অন্যতম
সৌভাগ্য, কিন্তু তাকে এত কাছ থেকে দেখার পর গত 1 বছরে একটা শারীরিক দূরত্ব তৈরি হয়েছে কত, কিন্তু প্রবন্ধ মাত্রার নৈকট্য তৈরি হয়েছে। সেটা কিন্তু আমরা প্রত্যেক দিনই বুঝতে পারছি। ওই বাড়িটা পিছিয়ে ওই বাড়িটাতে